বাংলাদেশে ভারতীয়রা অবৈধভাবে অনেকে থাকেন এবং অনেকে এক ধরনের বৈধভাবে থেকেও অবৈধভাবে কাজ করেন। এই সংখ্যা প্রচুর। বেশ কিছুদিন আগে এই সরকার দায়িত্বে আসার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এরকম আলাপ পাওয়া গিয়েছিল। ইনফ্যাক্ট দুদিন আগের একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কিন্তু আমার কাছে খুবই ভেগ মনে হলো, খুবই অস্পষ্ট মনে হলো। আমাদেরকে খুব স্পষ্টভাবেই জানাতে হবে সরকারের পক্ষ থেকে যে অবৈধ ভারতীয়, অবৈধ মানে যারা অবৈধভাবে চাকরি করছেন তারা কি করবে, তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন, দেশে অনেক বিদেশি আছেন যাদের কোনো ভিসা নেই, তাদের অনেকে চাকরিও করছেন। 31 জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সময়সীমাটা আগেই দেয়া হয়েছিল, আবার দেয়া হলো। তিনি বলছেন ভিসা নেই, তাদের অনেকে চাকরিও করছেন। অবৈধ মানে ভিসা ছাড়া অবৈধভাবে যারা থাকেন বাংলাদেশে তাদেরকে তো অবশ্যই ধরতে হবে। এটা প্রচন্ড রকম বেআইনি কাজ, তারা অবৈধ মানুষ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন। কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে যে অভিযোগ আছে, অনেকের বিরুদ্ধে, ভারত বা অন্য যে কোনো দেশ হতে পারে, ইনফ্যাক্ট ভারত না বলে আমরা সরি একই সংখ্যাটা অনেক বেশি বলে, দে আর ব্রুট মেজরিটি, সো আমরা ভারতের কথাই বেশিরভাগ সময় বলি। সেটা হচ্ছে তারা অনেকে বাংলাদেশে মূলত টুরিস্ট ভিসা টাইপের ভিসা নিয়ে এক্সটেন্ড করে করে বাংলাদেশে থাকেন, মাঝখানে কিছুদিন ভারতে যান, আবার আসেন। তারা এখানে আসলে কাজ করেন, তাদের কাজ করার ভিসা নেই। এতে বিরাট সুবিধা আছে। সুবিধা হলো এই যে তারা যা উপার্জন করেন সেটা বাংলাদেশে তারা আয়কর দেন না এবং বেশিরভাগ ক্ষেত্রে টাকা হুন্ডিতে পাঠিয়ে দেন। বাংলাদেশে ভারতীয়দের কাজ করা নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা আছে এবং আমি এটা মানতে প্রস্তুত আছি, কারণ আমি এই যার সব ইন্ডাস্ট্রি ভারতীয়দেরকে কাজে লাগান তাদের দু একজনের সাথে কথা বলেছি এবং মিডিয়াতেও তাদের অনেকের বক্তব্য অনেক সময় এসছে। সেটা হলো কিছু কিছু সেক্টরে ট্রুলি তারা বাংলাদেশি যোগ্য মানুষজন পান না। আমাদের মানতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যথেষ্ট মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে পারছি না, ফলে বেশ কিছু সেক্টরে যোগ্য মানুষজন পাওয়া কঠিন। সুতরাং ওইসব ক্ষেত্রে ভারতীয়রা আসছেন, শ্রীলঙ্কান মানুষজন আসছেন। কিন্তু তার চেয়ে জরুরি কথা যেটা, সেটা হলো সেসব জায়গায় যখন এই ধরনের হাইলি স্কিলড, যেখানে খুবই গুরুত্ব অনেক বেশি মানের দক্ষতা প্রয়োজন, সেখানে যখন তারা আসেন তারা বহু কম দক্ষতা প্রয়োজন এরকম জায়গায় তারা তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসেন। এই জায়গাটা খুব মারাত্মক এবং ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে কাজটা খুব ইজিলি একজন বাংলাদেশিকে নিয়ে করা যেত, যেহেতু ভারতীয়রা ওখানে নীতি নির্ধারণী জায়গায় আছেন, তারা ভারতীয়দেরকে সেই কাজগুলো করার জন্য নিয়ে আসেন। এতে আমাদের তরুণদের চাকরি পাওয়ার প্রবাবিলিটি নষ্ট হয়ে যায়। এটা খুব আকছার করছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। এবং একই সাথে এটাও জরুরি, যারা বড় পদে চাকরি করছেন, যাদের হয়তো এই মুহূর্তে সবার বিকল্প আমাদের দেশে নেই, তারাও ঠিকঠাক মতো আমাদের দেশে চাকরি করছে না, কারণ বিরাট একটা অংশ তাদের আর্নিং কম দেখিয়ে বা তারা কাজই করছেন না এই ধরনের অ্যাটিটিউড দেখিয়ে তারা কর ফাঁকি দেন। মানে বাংলাদেশে কাজ করবেন তাকে আয়কর দিতে হবে, এই ব্যবস্থা বাধ্যতামূলক করা দরকার। তো এই দুটো ঘটনাই আছে এবং এই সংখ্যাটা প্রচুর প্রচুর। সুতরাং আমরা আসলে সরকারের জায়গা থেকে খুব স্পষ্ট অবস্থান দেখতে চাই। অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে কাজ করেন, আই রিপিট, অবৈধভাবে থাকেন শুধু না, ভিসা নিয়ে নিলেই হবে, ভিসা ঠিক থাকলেই হবে, আমি আর দেখবো না, এটা হতে পারে না। ভারতীয়রা বৈধভাবে সে যে ভিসা নিয়েছে সেটার মতো করে আজ কিনা, টুরিস্ট ভিসা যদি টুরিস্ট হিসাবে আছেন কিনা, তিনি কাজ করলে তার কাজ করার জন্য যে নেসেসারি ভিসা বা তার সাথে প্রয়োজনীয় যে কাগজ, ওয়ার্ক পারমিট সহ যা যা লাগে, কি লাগে আমি নিশ্চিত নই, কিন্তু সেগুলো আছে কিনা এবং তারা ঠিকঠাক মতো তাদের আয়কর দিচ্ছেন কিনা, এই সব কিছু আসলে নিশ্চিত করতে হবে। মানে সব ভারতীয়কে দেশ থেকে বের করে দিতে হবে তা বলছি না, কিন্তু তারা যদি এই দেশে কাজ করতে হয় শুধুমাত্র এসেনশিয়াল কাজগুলোতেই তাদের রাখতে হবে। যে কাজ আমার দেশের ছেলে মেয়েরা পারে সেগুলো তাদেরকে দিতে হবে। সেই জায়গায় একজন ভারতীয় বা অন্য কেউ, শ্রীলঙ্কান কেউ এখানে থাকতে পারবে না। আমাদের মারাত্মক রকম বেকারত্বের দেশে এসব ফাজলামো আসলে আমরা চলতে দিতে পারি না, কোনোভাবেই পারি না। এবং এটা করতে গিয়ে যেটা দাঁড়ায়, আমরা এর মধ্যে এই পরিসংখ্যানগুলো জানি, বাংলাদেশ থেকে বিরাট অঙ্কের আর্নিং তারা নিয়ে যায় তাদের দেশে, বৈধ অবৈধ পথ মিলিয়ে। ইট কুড বি এনিথিং বিটুইন 5 and 10 বিলিয়ন, অ্যারাউন্ড 10 বিলিয়ন। সবাই বলেন যে বৈধভাবে 5, অবৈধভাবে মানে হুন্ডির মাধ্যমে আরো $5 বিলিয়ন তারা নিয়ে যান এই দেশ থেকে। এটা বন্ধ হতে হবে। আর এই মুহূর্তে যেটা আরো জরুরি কথা, এটা আমাদের জায়গা থেকে একটা বার্তা। আমি আবারও বলছি যে এই বার্তা এই না যে ভারতের সাথে আমাদের এখন সম্পর্ক খারাপ বলে
এটা আমরা করতে যাচ্ছি। ধরে নিলাম ভারতের সাথে আমাদের অসাধারণ ওয়ার্কিং রিলেশনশিপ আবার তৈরি হলো, বন্ধুত্ব বহুবার বলেছি, হলো রেটরিক্যাল কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো রেটরিক, কিন্তু খুবই ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ হলো, স্বার্থের সম্পর্ক তৈরি হলো, আমরা পরস্পরের গিভ অ্যান্ড টেক করছি। সেখানেও আসলে আমার দেশের সন্তানদেরকে বেকার রেখে তার তুলনায় বেশি টাকা দিয়ে ভারতীয়দেরকে আমরা পুষবো না, যেখানে আমার দেশের মানুষদের আমি কাজ করাতে পারি। আর যেখানে আমার দেশের মানুষ আমরা সেই অর্থে অতটা পেয়ে উঠছি না এখন পর্যন্ত, সেখানে ভারতীয়দের যদি নিতেও হয়, সেখানে তিনি ঠিক কত কম্পেনসেশন পান সেটা অনুযায়ী তিনি সঠিকভাবে বৈধভাবে আয়কর দিয়ে সব ঠিকঠাক আছেন কিনা, এগুলো খুব কঠোরভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এই বার্তাটা ভারতকে দিতে হবে। এটার সাথে সম্পর্কের কোনো সম্পর্ক নাই, এই বার্তা ভারতকে দিতে হবে। এখন সম্পর্ক খারাপ বলে আমি এটা করছি, নো, সরি, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে এটা এই রকম দেখতে চাই। আর প্রসঙ্গত যেহেতু চলেই আসলো, এই আলাপগুলো যেন করি। আমরা অত্যন্ত অদক্ষ একটা জাতি, সোজা সাপটা কথা। আমরা বিসিএস পরীক্ষাটা মুখস্থ করে পরীক্ষা দেওয়া ছাড়া আমাদের অনেকেরই আর তেমন কোনো যোগ্যতা গড়ে ওঠে না। এই বাস্তবতাগুলো মেনে নিতে হবে। এমনকি যারা বিসিএস এও যান, প্রায় বলি না, আমরা আসলে সরকারি চাকরি যারা করেন, বড় বড় চাকরি করেন, মঙ্গল গ্রহে থাকেন, আমাদের আশপাশেই থাকেন। কোয়ালিফিকেশন, কোয়ালিটি, স্কিল আমরা দেখি প্রত্যেকটা জায়গায় আমাদের ভীষণ রকম দক্ষতার ঘাটতি আছে। সেই জিনিসটা নিয়ে কাজ করা শুরু করতে হবে, এবং এই সরকার কিছু অন্তত পায়োনিয়ারিং জিনিস দেখানো দরকার। আমি প্রায় বলি কথাটা, কিন্তু এই সরকারকে আদৌ হবে বলে এখন আর আমার একেবারেই বিশ্বাস হয় না। তারা রুটিন কাজে পারে না, অথচ আই ডিড এক্সপেক্ট যে তারা কিছু ট্রেন্ড সেট করবেন, তারা কিছু বেঞ্চমার্ক তৈরি করবেন যে এটা এরকম করা যেতে পারে। সব ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদেরকে আমরা এগুলো দেখাবো, যে দেখো এরা এটা করেছিল, সো তুমি এটা কন্টিনিউ করো। নাথিং ইজ দেয়ার। খুবই ফ্রাস্ট্রেটিং, কিন্তু আমাদের এই জায়গায় কাজ করা ছাড়া। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আওয়ামী লীগের আমলে প্রতি বছর $15 বিলিয়ন পাচার হয়েছে, এমনটা মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের সর্বশেষ 15 বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে কমপক্ষে $15 বিলিয়ন পাচার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিমাণ বের করা সম্ভব হবে না বলে মনে করছেন তিনি। অক্টোবর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ ও সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা জানান। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গভর্নর ব্যাংক খাত থেকে যে $17 বিলিয়ন পাচার হওয়ার কথা বলছেন, বাস্তবে তার পরিমাণ আরও বেশি। তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে বছরে $12-15 বিলিয়ন পাচার করেছে। 1.5 দশকের রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করেই পাচার হয়েছে এসব অর্থ, বলেন তিনি। পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়ে তিনি বলেন, তবে প্রক্রিয়াটি খুবই জটিল। যে দেশ অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সাথে আইনি চুক্তি সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক সংস্কৃতি পরিবর্তন না হলে অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পাচার হওয়া অর্থ ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে বৈঠক করছে সরকার। আগামী 2 বছরের মধ্যে যদি একটা পয়সাও ফেরত আসে তাহলে সেটাও বড় অর্জন হবে। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ থেকে হাসিনার আমলে প্রতি বছর $15 বিলিয়ন পাচার করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আবু সাঈদের ময়না তদন্ত প্রতিবেদন 6 বার বদল হয়েছে। সিঙ্গাপুর ভ্রমণের প্রস্তাব, এমনটাই বলছেন আবু সাঈদের ডক্টর। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ সরররা গুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। আবু সাঈদের লাশের ময়না তদন্ত করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম
অবশেষে সাঈদের মৃত্যু ও প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার 31 অক্টোবর দুপুরে রংপুর মেডিকেল কলেজের নিজ কক্ষের সামনে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে এসব তথ্য জানায় রাজিবুল। আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি নিয়ে সর্বোচ্চ চাপের মুখে ছিলাম জানিয়ে অধ্যাপক রাজিবুল বলেন, মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন দিতে আমাকে কতভাবে চাপ ও ক্ষমতার দাপট দেখানো হয়েছে তা বলে বোঝানো যাবে না। এটি ছিল একজন চিকিৎসকের জন্য মারাত্মক মানসিক চাপ এবং হয়রানি। শেষমেশ বড় অঙ্কের অর্থ দিয়ে সিঙ্গাপুর পরিবারসহ ভ্রমণে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল 6 বার। এই প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। আমাকে বলা হয়েছিল পুলিশের গুলিতে নয়, মাথার আঘাতজনিত কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য। এভাবে প্রতিবেদন তৈরির জন্য পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এমনকি ওপর মহল থেকেও নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। এত চাপের মাঝে আমি সঠিক তথ্য দিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, এটি শুনে আপনাদের কি মনে হচ্ছে? আবু সাঈদের ডক্টর সত্য কথা বলে দিল। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছাঁটাই আতঙ্ক। বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে, তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগ সরকার পতনের পর বেসরকারি ব্যাংকগুলো ছাঁটাই আতঙ্ক শুরু হয়েছে। বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাংকগুলোর এই আতঙ্ক বেশি। ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় নিয়োগ দেওয়া 579 কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউসিবি শতাধিক কর্মকর্তাকে বাদ দেওয়ার তালিকা চূড়ান্ত করেছে। এর মধ্যে অনেকের বাড়ি শুধু চট্টগ্রামে হওয়ার কারণে তাদের নাম ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে। ব্যাংকটি প্রায় 40 কর্মকর্তা ইতিমধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এছাড়া ইসলামী ফার্স্ট সিকিউরিটি, কমার্স, গ্লোবাল, ইসলামী ইউনিয়ন ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক এখনও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক 2022 সালের জানুয়ারিতে এক প্রজ্ঞাপনের নির্দেশনা দেয়, লক্ষ্য অর্জন না করার অজুহাত তুলে ব্যাংকারদের চাকরিচ্যুত করা যাবে না। ওই নির্দেশনায় বলা হয়েছে, শুধু নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা বা পদত্যাগে বাধ্য করা যাবে না। এ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসেন শিখা প্রথম আলোকে বলেন, কর্মকর্তাদের ইচ্ছেমতো চাকরিচ্যুত করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে, তাই এখানে বহাল আছে। তবে কোনো নির্দিষ্ট ব্যাচের নিয়োগ প্রক্রিয়ার যদি অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া যায়, তবে বেছে বেছে বাদ দেওয়ার সুযোগ নাই। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন যে ব্যাংকের কি একটা অবস্থা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ প্রধান যে নতুন হয়েছেন মঈনুল ইসলাম, তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য যাচ্ছেন, মানে ইংল্যান্ডে যাচ্ছেন। এই IGP, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ মোহাম্মদ মঈনুল ইসলাম ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার 2 নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। IGP সম্মেলনের 2 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের